জ্বালানি তেলের বাড়তি খরচ গ্রাহকের ঘাড়ে চাপিয়ে বিপিসির গোজা মিলের হিসাব। বিইআরসিকে পাশ কাটানোয় এমন অস্বচ্ছতা, দাম নির্ধারণে গণশুনানির বিকল্প নেই। এই যে দামগুলোর কথা বলছে, এই দামগুলোর আসলে আমদানি খরচ কত, জাহাজ ভাড়া কত, কতটুক ট্যাক্স দিচ্ছে, এই সব জিনিসগুলো কিন্তু কোনোটাই স্বচ্ছ না। যারা এইরকম বেআইনিভাবে কর্তৃত্ব বহির্ভূতভাবে বিআরসি আইন লঙ্ঘন করে বাড়তি টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, তারা অবৈধ কাজ করেছে। অস্থির ডলার বাজারের দোহাই দিয়ে দেশে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব। ভোক্তা স্বার্থ দেখেই মূল্য সমন্বয়ের পরামর্শ। এলসি করার সময় যদি থাকে সেটা 91 টাকা, এখন আমি যখন এলসি সেটেলমেন্ট তখন যদি আমাকে 112 টাকা করতে হয়, তাহলে এটা আমি কিভাবে কষ্ট করে বিক্রি করবো? 10, 15, 20 টাকা বেশি যদি আপনার ডলার এক্সচেঞ্জ হয়, এটা সিরিয়াস প্রবলেম। এন্টার বাংলাদেশের অর্থনীতির যে স্থিতিশীলতা, সেটা নির্ভর করছে আমার ডলারের বাজারের উপরে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বপ্নজয়ের পদ্মা সেতু 100 বছর টেকসই রাখতে ব্যস্ততা। রেলিং ও ল্যাম্পপোস্টে চলছে গ্রাউটিং এর কাজ। স্থায়িত্ব বাড়াবে বলছেন প্রকৌশলী। যানজট থেকে মুক্তির দিশা। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের কাজ এগিয়েছে অর্ধেকের বেশি। আগামী বছরের জুনেই যান চলাচলের আশা। রাত হলেই বাড়ে উৎপাত। রাজধানীতে অন্ধকার সড়ক, ভবঘুরেদের অপরাধের আখড়া। শুধু ছিনতাই নয়, করে খুনও। ভাসমান হওয়ায় ব্যবস্থা নিতে গিয়ে অসহায় পুলিশ। বিপিসির গোজামিল আর অসঙ্গতিতে ভরা আর্থিক হিসাবের ভিত্তিতে গ্রাহকের উপর চাপানো হচ্ছে জ্বালানি তেলের দাম। বিশেষজ্ঞরা বলছেন, অংশীজনদের যাচাই বাছাইয়ের সুযোগ না থাকায় অস্বচ্ছতা থাকছে বিপিসির আয় ব্যয়। এমন অবস্থায় ভোক্তা স্বার্থ রক্ষায় গণশুনানিতে চুলচেরা বিশ্লেষণের পর বিইআরসির মাধ্যমে জ্বালানি তেলের দাম ঠিক করতে দেয়া হচ্ছে তাগিদ। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। নজিরবিহীনভাবে জ্বালানি তেলের 42 থেকে 51% পর্যন্ত দাম বাড়ানোর পেছনে যুক্তি তুলে ধরা হয়েছিল রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম প্রতিষ্ঠান বিপিসির আর্থিক লোকসান। আর এই দাম বৃদ্ধির ধাক্কায় অস্বাভাবিক হারে বেড়ে যায় জীবনযাত্রার ব্যয়। তবে বাস্তবতা হলো, যে প্রতিষ্ঠানের আর্থিক হিসাবের ভিত্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, সেটি নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আগের 7 অর্থবছর মুনাফায় থাকা বিবিসির তথ্য আমলে নিলে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটিকে লোকসান গুনতে হয় 8,000 কোটি টাকার বেশি। কিন্তু সরকারের আর্থিক সমীক্ষা বলছে, চলতি বছরের 23 মে পর্যন্ত প্রতিষ্ঠানটি লাভে ছিল 1,264 কোটি টাকা। আর মে থেকে জুলাই পর্যন্ত 3 মাসে জ্বালানি তেল বাবদ 5,658 কোটি টাকা নিজের তহবিল থেকে দেওয়ার যে তথ্য দিচ্ছে বিপিসি, সেটি আমলে নিলেও চলতি বছরে প্রতিষ্ঠানটির লোকসান 4,394 কোটি টাকার বেশি হওয়ার কথা নয়। ডাউনলোড করেছি অর্থ বিভাগ থেকে, সেখানে আপনার এই বক্তব্যের কোনো তথ্য এখানে নাই। আপনি যদি থাকে আমাকে দেখাবেন, আমি ওর সাথে পরে আপনাকে ক্লারিফাই করব। আর আর্থিক হিসেবে এমন নানা অসঙ্গতির ভিত্তিতে গ্রাহকের উপর চাপানো হয় জ্বালানি তেলের দাম। এমন অবস্থায় প্রশ্ন উঠছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির দায়বদ্ধতা আর স্বচ্ছতা নিয়ে। বিপিসি আমাদেরকে বলে দিচ্ছে আমাদের এখন 100 টাকা লাগবে, আমাদের এখন 20 টাকা লাগবে। এই যে দামগুলোর কথা বলছে, এই দামগুলোর আসলে আমদানি খরচ কত, জাহাজ ভাড়া কত, কতটুক ট্যাক্স দিচ্ছে, এই সব জিনিসগুলো কিন্তু কোনোটাই স্বচ্ছ না। বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তা স্বার্থ রক্ষায় জ্বালানির দাম নির্ধারণে গণশুনানির কোনো বিকল্প নেই। নিয়ন্ত্রক সংস্থা বিইআরসিকে পাশ কাটানো আইনের লঙ্ঘন বলেও মনে করেন কেউ কেউ। আমরা যদি বিইআরসির মাধ্যমে এই মূল্যটাকে ডিসকভার করতে পারি, বিপিসি যেই দামে কিনেছে সেটা তো বিপিসি সাবমিট করবে, তাতে ইনভয়েস সাবমিট করবে যে এত টাকা আমরা এত ব্যারেল তেল কিনেছি, সেটা তো আসবে বিইআরসির কাছে। যারা এইরকম বেআইনিভাবে কর্তৃত্ব বহির্ভূতভাবে বিআরসি আইন লঙ্ঘন করে বাড়তি টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, তারা অবৈধ কাজ করেছে। এছাড়া 2014-15 থেকে 2020-21 এ 7 অর্থবছরে বিপিসি 42,992 কোটি টাকা মুনাফার তথ্য দিলেও সরকারের অর্থনৈতিক সমীক্ষা বলছে, এ সময় সংস্থাটির লাভ হয়েছে 46,858 কোটি টাকা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কেন বাড়ল জ্বালানি তেলের দাম? এ বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে জ্বালানি বিভাগকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সকালে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এমন নির্দেশনা দেওয়া হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। রুশ ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উচ্চমূল্যের ধারার সঙ্গে খাপ খাওয়াতে এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিপিসিকে লোকসানের হাত থেকে রক্ষায় দেশের বাজারেও জ্বালানি তেলের দাম বাড়ে সরকারের নির্বাহী আদেশে। 5 আগস্ট দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবারই প্রথম বসে মন্ত্রিসভার বৈঠক। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রান্তে ছিলেন মন্ত্রীরা, আর গণভবন প্রান্তে অনলাইনে সভাপতিত্ব করেন সরকার প্রধান শেখ হাসিনা। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তথ্য উপাত্ত অবহিত করেন মন্ত্রিসভাকে। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার প্রধান জ্বালানির হিসেব পুনরায় জনগণকে অবহিত করতে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগকে। যেটা বিপিসি চেয়ারম্যান বা ওনারা যেটা প্রেসে বলছে এটা ক্যাবিনেটে জাস্ট অবহিত করে বলে দেওয়া হয়েছে, কারণ যেহেতু এর সাথে অনেক টেকনিক্যাল বিষয়, এটা এই স্বল্প পরিসরে আমি ব্যাখ্যা দিতে গেলে অনেক প্রশ্ন আসবে। অলরেডি জ্বালানি মন্ত্রণালয়কে বলে দেওয়া হয়েছে, তারা যে ব্রিফিং করছে সেটা আর আবার রিব্রিফিং করে দেবে। এছাড়া 10 বছরের সাজার বিধান রেখে ওষুধ আইন 2022-এ সরকার নীতিগত অনুমোদন দেয় বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। লাইসেন্স ব্যতীত ঔষধ উৎপাদন ও আমদানি যদি করে তাহলে তার 10 বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড দিতে যেতে পারে। এদিকে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রীও। তিনি জানান, বিশ্ববাজারের উপরেই নির্ভর করছে দেশের বাজারে মূল্য সমন্বয়ের বিষয়টি। আজকে কমলো আবার কালকে উঠে গেল, সেটি তো স্থিতিশীল নয়। দীর্ঘদিন ধরে স্থিতিশীলভাবে জ্বালানি তেলের মূল্য কমবে, তখন সরকার জ্বালানি তেলের মূল্য আবার পুনরায় সমন্বয় করবে। হঠাৎ জ্বালানি তেলের দাম এত বাড়ানোয় দেশের আর্থসামাজিক প্রভাব সরকারের তরফ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানা গেছে বৈঠক সূত্রে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে আবারও কি বাড়ছে ভোজ্য তেলের দাম? আমদানিকারকরাই বলছেন, বিশ্ববাজারে সয়াবিন ও পাম তেলের দাম কমেছে বেশ খানিকটা। দাম কমার কথা দেশের বাজারেও, তাহলে দাম বাড়ানোর প্রস্তাব কেন? এমন প্রশ্নে তাদের উত্তর, যে হারে দাম কমেছে তেলের তার চেয়ে বেশি বেড়েছে ডলারের দাম। এদিকে বাজারকে চেপে না ধরে সার্বিক পরিস্থিতি আমলে নিয়ে ভোজ্য তেলের মূল্য সমন্বয় করার পরামর্শ অর্থনীতিবিদদের। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এই প্রবাদী যেন বিরাজ করছে বাজারে, হিসাবের খাতা কাটছাট করা দৈনন্দিন জীবনে। এর মধ্যে আবার বাণিজ্য মন্ত্রণালয়ে ঝুলে আছে লিটারে 20 টাকা করে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব। এই প্রস্তাবের বিপরীতে কি ইঙ্গিত দিচ্ছে বাজার? গেল 1.5 থেকে 2 মাসে দেশের বাজারে প্রতি লিটার সয়াবিন ও পাম তেলের দাম আনুষ্ঠানিকভাবে কমানো হয়েছে 20 থেকে 24 টাকা। আমদানিকারকদের তথ্য, গেল 1 মাসে বিশ্ববাজারে সয়াবিনের 4.5% আর পাম তেলের দাম কমেছে 7.5% বেশি। এর সুফল পাওয়ার দাবিদার ভোক্তারা। আন্তর্জাতিক বাজারে কমছে, লোকাল বাজারের পণ্যের দাম করবে, এটাই স্বাভাবিক এবং এটাই যৌক্তিক। তাহলে দাম বাড়ানোর প্রস্তাব কেন? তাদের দাবি, 1 থেকে 1.5 মাস আগে আমদানি দায় মেটাতে 94 টাকার মধ্যে ডলার মিললেও এখন লাগছে 112 টাকার বেশি। এখানে ব্যয় বেড়েছে প্রায় 20%, অর্থাৎ ভোক্তার স্বস্তি খেয়ে ফেলছে অস্থির মার্কিন ডলার। আমি আজকে কস্টিং করতেছি 100 টাকা, কালকে সকালে ব্যাংক আমার কাছে বলতেছে 105 টাকা ডলার রেট। তো কোনো বেস প্রাইস আমরা ধরতে পারতেছি না। এলসি করার সময় যদি থাকে সেটা 91 টাকা, এখন আমি যখন এলসি সেটেলমেন্ট তখন যদি আমাকে 112 টাকা করতে হয়, তাহলে এটা আমি কিভাবে কষ্ট করে বিক্রি করব? সব বিচার বিশ্লেষণে এখন কমার্স মিনিস্ট্রি দেখবে যে আসলে কি করা উচিত। জোরপূর্বক নিয়ন্ত্রণ নয়, বরং ডলারের বাজার বাস্তবতা মেনে ভোজ্য তেলের দাম সমন্বয় করার পরামর্শ অর্থনীতিবিদদের। বর্তমানে ইফেক্টিভলি যে রেটে ডলার কিনে আপনার আমদানি করছে, সেই রেটটা ধরেই ক্যালকুলেট করতে হবে। রেগুলার নর্মাল মার্জিন যদি না পায়, তো তারা যদি আমদানি না করে, তাহলে তো ঘাটতি হলে আবার দাম বাড়বে, অস্থির হবেই। 95 বাংলাদেশ ব্যাংকের সেট করা রেট, তার থেকে যদি 10, 15, 20 টাকা বেশি যদি আপনার ডলার এক্সচেঞ্জ হয়, এটা সিরিয়াস প্রবলেম। এটা খুব শীঘ্রই আপনার সলভ করতে হবে। আমদানি নির্ভর ভোগ্যপণ্যের বাজারে ভোক্তার মনে শান্তি ফেরাতে সবার আগে শান্ত করতে হবে অস্থিতিশীল ডলারকে, এমন পরামর্শ বাজার বিশ্লেষকদের। এন্টার বাংলাদেশের অর্থনীতির যে স্থিতিশীলতা, সেটা নির্ভর করছে আমার ডলারের বাজারের উপরে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। লোডশেডিং কমাতে দেশের শিল্পাঞ্চলগুলোতে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি নির্ধারণ করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এতে বলা হয়, জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নতুন এ সিদ্ধান্তের ফলে 490 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে বলে আশা করছে সরকার।
ধ্বংসস্তূপে সূর্যমুখীর হাসি। ইউক্রেন যুদ্ধে অকেজো গাড়িতে শিল্পীদের ভিন্নধর্মী শৈল্পিক কাজ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। পদ্মা সেতুর রেলিং পোস্টের সঙ্গে পাকাপোক্ত করা হচ্ছে ল্যাম্পপোস্টের নাটবল্টু। বিশেষ সিমেন্ট, বালু আর ছোট পাথর কণার মিশ্রণ দিয়ে গ্রাউটিং করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে সেতুর সঙ্গে রেলিংও শত বছর টেকসই রাখতে এই কাজ সহায়ক হবে। পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রেখেই চীনা প্রকৌশলীর তত্ত্বাবধানে এ কাজে ব্যস্ত কর্মীরা। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। দক্ষিণের দ্বার খুলে দেয়া পদ্মা সেতু আর্থসামাজিক অবস্থায় বিস্ময় সৃষ্টি করেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে কোটি কোটি মানুষের জীবনযাত্রা। কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য সব ক্ষেত্রেই যুগান্তকারী পরিবর্তনের হাওয়া। স্বপ্নজয়ের এই সেতুকে শত বছর টেকসই রাখতে এখন চলছে খুঁটিনাটি কাজ। উদ্বোধনের পরপরই সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলার মতো ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সেতুতে যান চলাচল স্বাভাবিক রেখেই প্লাস্টিকের অস্থায়ী ডিভাইডার দিয়ে নিরাপত্তা নিশ্চিত রেখে প্যারাপেট ওয়ালের উপরে সেট করা পোস্টগুলো সুরক্ষায় এখন ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। প্যারাপেট ওয়াল ও পোস্টের মাঝের সামান্য গ্যাপ পূরণে এই ব্যস্ততা। বিশেষ সিমেন্ট, বালু এবং পাথরের কণা মিশ্রণের গ্রাউটিং জমাট বাঁধার পর নাট বোল্ট পর্যাপ্ত টাইট দেওয়া হচ্ছে। এরপর ব্যবহার করা হচ্ছে সুপার গ্লু। পোস্টগুলো এখন মজবুত হচ্ছে। হ্যান্ডেলিং এর পোস্টের নিচে 15 মিলি পরিমাণ গ্যাপ আছে, যেটা আমরা গ্রাউটিং করতেছি JGM 202 একটা বন্ডিং ম্যাটেরিয়াল দ্বারা। এটা হলো আপনার সিমেন্ট জাতীয় একটা, ওটা গ্রাউটিংটা আপনার দিতেই হবে, না দিলে তো আপনার না টাইট দিতে পারতাছি না। মূল সেতুর ঠিকাদার চায়না মেজর ব্রিজ কোম্পানি সূক্ষ্মভাবে এ কাজ করছে। সেতুর পাশাপাশি বিশেষভাবে তৈরি করা রেলিংগুলো শত বছর স্থায়িত্বে এই কাজ সহায়ক হবে। এটার ভিতরে থ্রেড লক আর গ্লু দেওয়ার কারণে এখন টুলস ব্যবহার করেও খুলতে পারবে না, এটাকে ভেঙে ফেলতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে সেতুতে ৭,৩৮৭টি রেলিং পোস্ট এবং ৪15টি ল্যাম্প পোস্ট রয়েছে। সংযোগ সেতু সহ ৯.৮৩ কিলোমিটার দীর্ঘ পুরো সেতুর রেলিং পোস্ট এবং ল্যাম্প পোস্টে চলছে গ্রাউটিংয়ের কাজ। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। অবশেষে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের যানজটের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। এগিয়ে চলছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। শেষ হয়েছে 60% বেশি কাজ। আগামী বছরে জুন মাসের মধ্যে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা সড়ক ও জনপথ বিভাগের। অত্যাধুনিক সড়কটিতে থাকছে 3টি আন্ডারপাস, 2টি ফুটওভার ব্রিজ সহ ফুলের বাগান, দৃষ্টিনন্দন লাইটিং। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য, আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। 2 যুগের অবসান হতে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া পর্যন্ত 8 কিলোমিটার সড়কের পাল্টাচ্ছে সড়কের মানচিত্র। যানজটমুক্ত যাতায়াত করতে পারবেন সড়ক ব্যবহারকারীরা। 2021 সালের 8 ফেব্রুয়ারি শুরু হয় সড়কটির নতুন করে নির্মাণের কাজ। প্রকল্প বাস্তবায়নে খরচ হচ্ছে 365 কোটি টাকা। 50 ফুটের সড়কটি এখন 150 ফুট প্রশস্ত করা হচ্ছে। সড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা সহ থাকছে RCC ঢালাইয়ের ওয়াকওয়ে। যানজট নিরসনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও মাতোয়াইল এলাকায় রাখা হচ্ছে 2টি ইউটার্ন। সড়কটির মাঝখানে 7 ফুট প্রশস্ত মনোরম ফুলের বাগান সহ থাকবে দৃষ্টিনন্দন লাইটিং। এছাড়া দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তৈরি করা হচ্ছে 3টি আন্ডারপাস ও 2টি ফুটওভার ব্রিজ সহ 9টি কালভার্ট। আধুনিকতার ছোঁয়া পেয়ে মাত্র 1.5 বছরে পাল্টে ফলে এখন থেকেই চলাচলে সুফল ভোগ করছেন পরিবহন চালক ও যাত্রীরা। অনেক যানজট লাগে থাকতে, এই কারণে গ্যাদারিং ছিল বেশি। আমাদের জন্য বহু সুবিধা হয়েছে, মনে করেন রোড হওয়াতে রোড পুরো ক্লিয়ার। অনেক সময় নষ্ট হতো, কিন্তু সরকারের বর্তমানে 6 লেন করাতে আমাদের অনেক সুবিধা হবে। কাজটা চলছে, এটা যদি আরেকটু দ্রুত হয় তাহলে মানুষের ভোগান্তি আরও কমবে। আগামী বছর জুন মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার আশা সড়ক ও জনপথ বিভাগের। আশা করছি আগামী জুন মাসের নাগাদ আমাদের প্রকল্পের কাজ শেষ হবে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে
আমাদের নারায়ণগঞ্জবাসীর জনদুর্ভোগ হতো সেটা থেকে মুক্ত পাবে। 6 লেনের এই দৃষ্টিনন্দন সড়কটির সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবে বলে আশা স্থানীয় সংসদ সদস্যের। সম্পূর্ণ আধুনিক আন্ডারপাস বাইপাস করে 3টা আন্ডারপাস আছে, বাইপাস আছে। আমার মনে হয় এটা একটা দৃষ্টিনন্দন রাস্তা হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ জেলা সদর ও বন্দর উপজেলার অন্তত 10 লাখ মানুষ সড়কটি প্রতিদিন ব্যবহার করেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পরে তারা খুঁজতে থাকে টার্গেট, বেছে নেয় এমন কোনো এলাকা যেখানে নেই কোনো সড়কবাতি এবং সিসি ক্যামেরা। রাজধানীতে চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ এমনকি খুনের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে ভাসমান এবং ভবঘুরে মানুষেরা। পুলিশ বলছে স্থায়ী এবং বর্তমান কোনো ঠিকানা না থাকায় তাদের বিরুদ্ধে দেয়া যায় না প্রতিবেদন। ওমর ফারুকের ক্যামেরায় বুলবুল রেজার প্রতিবেদন। রাজধানীর কুড়িল ফ্লাইওভারে ওঠার ঠিক আগে বাসে বসে থাকা যাত্রীর মোবাইল ছিনিয়ে নিতে গিয়ে ব্যর্থ হয়ে পালিয়ে যাওয়ার সময় টেলিভিশনের ক্যামেরা দেখে। শুধু বাস থেকে নয়, রাতে রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময়ও তাদের হাত থেকে বাঁচার উপায় নেই। আমার গলা ছুরি ধরছে, আমি তো বুঝতে পারছি যে আমার থেকে সব নিয়ে দেবো। এরপর আমার সাথে টাকা ছিল আর এই যে ফোন ছিল ওগুলো নিয়ে গেছে। রাত 8টা থেকে শুরু হয় তাদের উৎপাত, চলতে থাকে ভোর পর্যন্ত। খিলক্ষেত রেলগেট এলাকায় ভাসমান সবজি এবং ফল বিক্রেতারা সারাদিনের লাভ ক্ষতির হিসেব চুকিয়ে বাড়িতে যাওয়ার পথে কখনো কখনো শিকার হন তাদের। প্রতিদিন আপনি মনে করেন একজন মনে করেন চিন্তা করে চুরি মুড়ি লিয়ে থাকে, যা কিছু আছে যা পাইব সবই লিয়ে থাকে। ফুটপাত ধরে খিলক্ষেত থেকে বিমানবন্দর যাওয়ার পথে সারি সারি গাছ, বিশেষ করে হোটেল লে মেরিডিয়ানের উল্টো পাশ থেকে কাওলা পর্যন্ত এলাকাটি সন্ধ্যার পর থেকে অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। নেই কোনো সড়ক বাতি। গাছের চিপার ভিতরে অন্ধকারে বসে থাকে। আপনি যখন মেন রোড দিয়ে হেঁটে যাবেন না, তখনই আস্তে করে দেখবে ডাইনে বামে কেউ আছে কিনা, না থাকলে আস্তে করে পিছন থেকে একজন বেরোবে, সামনে থেকে একজন বেরোবে। কাওলার থেকে ধরে আপনার এই লা মেরিডিয়ানের এই জায়গাটার ভিতরে মনে করেন এগুলা বিমানবন্দর সড়কে নিয়োজিত নাইট গার্ডদের সঙ্গে কথা বলেও জানা গেল ছিনতাইকারীদের সম্পর্কে। এদিক থেকে কোনো লোক ব্যাগ নিয়ে গেলে ব্রিজের নিচে আর কি ছিনতাই টিনতাইগুলো হয়। অনেকগুলো ছেলে থাকে, ওগুলো ওদেরকে ফিটিং দেয়। আমি নাচনের জগতের শুধু ছিনতাই নয়, রাত হলেই শুরু হয় অসামাজিক কার্যকলাপ। কয়েকটি স্পটে পাওয়া গেল সত্যতাও। এই অসামাজিক কার্যক্রমকে কেন্দ্র করেও ছিনতাইয়ের ঘটনার কথা জানা গেল তাদের কাছেই। খারাপ কাজ করে দেখা যদি থাকে সেগুলাও নিয়ে যায়, কোলাপান এগুলা করে। রাজধানীর চিরচেনা কোলাহল এখন নেই বললেই চলে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যস্ত নগরীও ঝিমিয়ে পড়ে। ঠিক তখনই সজাগ হয়ে ওঠে রাতের অপরাধীরা, যে যার মতো খুঁজতে থাকে টার্গেট। কোলাহল মুক্ত এই রাতকে কখনো কখনো ভয়ঙ্কর করে তোলে তারা। ছিনতাই, ডাকাতি, এমনকি খুনের মতো ঘটনা ঘটে। 29 জুলাই এই এলাকায় এক নাইট গার্ডকে খুন করে মাদকসেবী ও ছিনতাইকারীরা। শুধুমাত্র তাদের অপকর্মে বাধা দেয় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশ বলছে এরা সবাই ভাসমান অপরাধী, এদের নেই কোনো স্থায়ী ঠিকানা। অধিকাংশ ক্ষেত্রেই এই ভাসমান লোকগুলোর কোনো ন্যাশনাল আইডি কার্ড থাকে না, তাদের জন্ম নিবন্ধন তো থাকেই না। নাম ঠিকানা ভেরিফাই না হওয়ার কারণে গ্রেফতার করা আসামির বিরুদ্ধে অনেকাংশে পুলিশ রিপোর্ট দিতে পারি না। ভুক্তভোগীরা বলছেন টহল পুলিশের যথাযথ নজরদারির অভাবও এক্ষেত্রে অনেকটাই দায়ী। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া জেলেদের সন্ধান বিস্তারিত জানাতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সমুদ্র এখনও বেশ উত্তাল রয়েছে, বৈরী আবহাওয়া তো রয়েছে উপকূলে। যদিও এখন বৃষ্টি নেই, গতকালকে যেভাবে বৃষ্টি ছিল, তবে সমুদ্র উত্তাল থাকার কারণে মাছ ধরার যে ট্রলারগুলো, সেই ট্রলারগুলো এখন সাগরে যেতে পারছেন না। তারা কিন্তু নিরাপদ স্থানে নোঙর করে আছেন। আর আপনি জানেন যে গত 3 দিন আগে মাছ ধরার 3টি ট্রলার সমুদ্রে ডুবে গিয়েছিল ঢেউয়ের তোড়ে উল্টে গিয়ে। সেই ট্রলার ডুবির ঘটনায় 9 জেলে এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ 9 জেলের মধ্যে একজনের বাড়ি পটুয়াখালীর রাঙাবালিতে, আর বাকি 8 জনের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। এসব জেলেদেরকে কিন্তু এখনও উদ্ধার করা
সম্ভব হয়নি। কোস্টগার্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তাদের উদ্ধার তৎপরতা, উদ্ধার অভিযান অব্যাহত আছে, তবে গভীর সমুদ্রে তারা যেতে পারছেন না। তাদের যে জাহাজ, সেই জাহাজ নিয়ে এই উত্তাল সাগরে সেভাবে অভিযান পরিচালনা করা যাচ্ছে না বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। আর এই 3 দিনেও এই জেলেরা উদ্ধার না হওয়ার কারণে পরিবারের মধ্যে কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠা বেড়েছে। অনেকেই হতাশায় রয়েছেন। শুধু এই 3 ট্রলার ডুবি নয়, এই উপকূলে কিন্তু বেশ কয়েকটি ট্রলার এখনও নিখোঁজ আছে, যেই ট্রলারগুলোর কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা ডুবে গেছে নাকি কোথাও নোঙর করে আছে সেটাও কিন্তু ঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ তারা কিন্তু এখন নেটওয়ার্কের মধ্যে নাই বা তাদেরকে কিন্তু মোবাইল ফোনে সংযোগ পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় কিন্তু সমুদ্র উপকূলের যে ট্রলার মালিক আছে এবং জেলেরা রয়েছে তারা কিন্তু আতঙ্কে আছে যে এভাবে যদি সমুদ্রে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু সমুদ্রে মাছ ধরাটা ঝুঁকি হয়ে দাঁড়াবে। আর সেই সাথে এই জেলেরা উদ্ধার না হওয়ার কারণে এই জেলেদের পরিবার কিন্তু এখন উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। শুধু এই জেলে নয়, সমুদ্র উপকূলের যে নিম্ন এলাকা, সেই নিম্ন এলাকা কিন্তু জোয়ারের পানি বৃদ্ধির কারণে তলিয়ে যাচ্ছে। আর 1 থেকে 1.5 ফুট পানি বৃদ্ধির কারণে বেড়িবাঁধের বাহিরের যে জনপদ, সেই জনপদ কিন্তু পানির মধ্যে একাকার হয়ে যাচ্ছে। আর পটুয়াখালীর উপকূলের এছাড়া অন্যান্য যে মানুষের চলাচল এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে, কারণ বৃষ্টি না থাকার কারণে তারা কিন্তু এখন চলাচল করতে মোটামুটি পারছেন। এই ছিল আমার কাছে। বরিশাল বিভাগের কোথাও এনজিওগ্রাম করা যায় না। বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র এনজিওগ্রাম মেশিনটি অকেজো গত 3 বছর ধরে। যন্ত্রটি বিকল থাকায় হার্টের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। মাদারীপুরের কালকিনির বাসিন্দা ব্যবসায়ী তাজুল ইসলাম হঠাৎ বুকে ব্যথা করায় আসেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ বিভাগে। হাসপাতালে ভর্তি হলে এনজিওগ্রাম পরীক্ষা করার নির্দেশ দেন চিকিৎসকরা, কিন্তু হাসপাতালের এনজিওগ্রাম মেশিন অকেজো। পরীক্ষা নিরীক্ষা করতে পাড়ি জমাতে হবে রাজধানীতে। এমন খবরে চিন্তিত তার পরিবারের সদস্যরা। এখানে এনজিওগ্রামের মেশিন না থাকাতে আমি তো এটা করতে পারলাম না। এটা না করাতে এখন ঢাকায় আমাকে যদি করতে হয়, এটা তো একটা ব্যয়বহুল খরচ, এটা তো আমার পক্ষে সম্ভব না। এমন ঘটনার শিকার শুধু তাজুল ইসলাম নন, হাসপাতালের হার্টের সেবা নিতে আসা সব রোগীর একই চিত্র। ভুক্তভোগীদের দাবি এনজিওগ্রাম মেশিনটি দ্রুত সংস্কার করার। আমার হার্টের সমস্যা দেখা দিয়েছে, এখন এখানে এনজিওগ্রাম নাই। ডাক্তারদের জিজ্ঞাসা করার পরে তারা বলে যে আমাদের মেশিন নষ্ট, আমরা এখানে করতে পারবো না। এনজিওগ্রামের যদি ব্যবস্থা থাকতো তাহলে তো আমরা ঢাকা এত দূরে যাওয়া লাগতো না। 2014 সালের 23 জুলাই এনজিওগ্রাম মেশিনটি স্থাপনের পর হার্টের রোগীদের স্বল্প খরচে সেবা প্রদান শুরু হয়। 2019 সালের 24 ডিসেম্বর হঠাৎ মেশিনটি নষ্ট হলে থমকে যায় সেবা প্রদান। সংশ্লিষ্টরা বলছেন দীর্ঘদিন পরে থাকার ফলে একেবারে অচলের পথে পুরো এনজিওগ্রাম সেটআপ। আমরা এটা লিখিত অবহিত করি কর্তৃপক্ষকে, কর্তৃপক্ষ রিপেয়ারের উদ্যোগ নেয়, কিন্তু এখনও পরিপূর্ণভাবে চালু হয়নি বা রিপেয়ার করা হয়নি। একটা মেশিন চলতে হলে একটা নির্দিষ্ট একটা টেম্পারেচারে রাখে চালাইতে হয়, তাহলে মেশিন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আমার কাছে মনে হয় সব দিকে বিবেচনা করে আমার মনে মেশিন যে অবস্থা আছে এটা আদৌ চলে কিনা সেটাও দেখার বিষয় আছে। 3 বছর পর চলতি সপ্তাহের মধ্যেই মেশিনটি আবারও সচল হবে বলে দাবি হাসপাতালের পরিচালকের। নতুন করে নিউ ইঞ্জিন আসতেছে, আসার প্রেক্ষিতে আশা করি উইদিন 7 ডেজের মধ্যে আমরা চালু করতে পারবো। 9 কোটি টাকা ব্যয়ের এই মেশিন চালু ছিল 6 বছর। এই সময় এনজিওগ্রাম পরীক্ষা হয়েছে 615 জনের, হার্টে রিং বসানো হয়েছে 46 জনের। এছাড়া স্থায়ী পেসমেকার বসিয়েছে 2 জনের আর স্থায়ী পেসমেকার বসিয়েছে 1 জনের। পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয়বারের মতো তিনি পদ্মা সেতু পাড়ি দিলেন। এই মুহূর্তে মুন্সিগঞ্জের মাওয়ায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু 59 দিনের মাথায় তৃতীয়বারের মতো পদ্মা সেতু অতিক্রম করলেন।
25 জুন প্রধানমন্ত্রী তার যে স্বপ্ন জয়ের পদ্মা সেতু উদ্বোধন করে অতিক্রম করবার পরেই কিন্তু 10 দিনের মাথায় তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা পুতুলকে নিয়ে পদ্মা সেতু অতিক্রম করেন এবং সেদিনও কিন্তু পদ্মা সেতুর মাঝামাঝি তিনি নেমেছিলেন এবং পদ্মা সেতু যে তার যে প্রজ্ঞার এবং সৎ সাহসের তৈরি সেটিকে কিন্তু নিজ চোখে দেখার জন্য মাঝে নেমেছিলেন। কিন্তু আজও কিন্তু আমরা দেখেছি যে একেবারে পদ্মা সেতুতেও মাঝামাঝি অবস্থানে কিন্তু প্রধানমন্ত্রী প্রায় 5 মিনিটের মতো অবস্থান করেছেন। তার গাড়ি বহর কিন্তু হঠাৎ থেমে যায়, সেখানে নেমে কিন্তু তিনি পদ্মা সেতু দেখেছেন, তিনি পদ্মার প্রাকৃতিক সৌন্দর্য দেখেছেন। এই যে আষাঢ়ের সকালের যে সোনা রোদ সেই পরিবেশটি কিন্তু চমৎকার ভাবে সেতু অতিক্রম করেছেন এবং এটি কিন্তু শোকের মাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তিনি যাবেন এবং সেখানে কিন্তু তিনি কবর জিয়ারত করবেন তার পিতার এবং এই পদ্মা সেতু দিয়ে কিন্তু আবার তার রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে এবং সকালে 7:30টার দিকে তিনি গণভবন থেকে রওনা হয়ে কিন্তু এই পদ্মা সেতুতে চলে আসেন 8টার আগেই এবং সেখানে কিন্তু সেতু অতিক্রম করাকালে যে তিনি মাঝখানে নামেন এবং সেইখান থেকে কিন্তু একেবারে 8:22 দিকে তার যাত্রা আবার শুরু হয় এবং এর আগে কিন্তু 2015 সালের 12 ডিসেম্বর পদ্মা সেতু তিনি মূল কাজের উদ্বোধন করেছিলেন। এরপরও কিন্তু পদ্মা সেতুতে এসছেন তিনি হেলিকপ্টারে করে কিন্তু পদ্মা সেতু খুব কাছে থেকে দেখেছেন। এর আগে কিন্তু গেল যে 31 ডিসেম্বর সেদিনও কিন্তু তিনি আকস্মিক সেতুর কাজ শেষ হওয়ার আগে ঘুরে গেছেন। তো এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রীর এই পদ্মা সেতু অতিক্রম করে টঙ্গীপাড়া যাত্রার সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। দেশের বাইরের খবর, ইউক্রেনে ইউরোপের সবচেয়ে বড় ঝাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আবারও হামলার খবর পাওয়া গেছে। এই হামলার জন্য পাল্টাপাল্টি দোষারোপ করেছে কিয়েভ ও মস্কো। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে প্রধান উস্কানিদাতা হিসেবে আখ্যা দিয়েছে চীন। জাতিসংঘ জানায় বৃহস্পতিবার ইউক্রেনে ইউরোপের সবচেয়ে বড় ঝাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রে আবারও গোলা হামলার ঘটনা ঘটে। বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবন এবং ফায়ার স্টেশন লক্ষ্য করে অন্তত 10 বার এ হামলা চালানো হয়, তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর মার্চ মাসে বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। এরপর থেকে বিদ্যুৎ কেন্দ্রটির দেখভাল করে আসছে মস্কো। বৃহস্পতিবার ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। দেশটির দাবি, বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের বন্দুকের নলের সামনে জিম্মি করে রেখেছে রুশ বাহিনী। পরমাণু কেন্দ্রে হামলার জন্য মস্কোর বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব ও G7ভুক্ত দেশগুলোকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কিয়েভ। রাশিয়া একের পর এক ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, মানুষ হত্যা করছে। তাদের এই যুদ্ধাপরাধ কোনোভাবেই ক্ষমা করা যায় না। বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি আমাদের আহ্বান, তাদের সম্পদ এখনই জব্দ করুন। তাদের সব ধরনের ভিসা বাতিলের দাবি জানাচ্ছি আমরা। পুতিন প্রশাসনের এই হামলার কোনো অজুহাত মেনে নেয়ার মতো নয়। তারা রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে মস্কো। পরমাণু ইস্যুতে রাশিয়াকে চাপে ফেলতেই মিথ্যাচার করা হচ্ছে বলেও দাবি তাদের। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সামরিক বাহিনী সেখানে মোতায়েন রয়েছে বলেও দাবি রাশিয়ার। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের উস্কানিকে দায়ী করেছে বেইজিং। মস্কো নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, রাশিয়াকে শেষ করে দিতে চাইছে ওয়াশিংটন। গ্রীষ্মের রেকর্ড দাবদাহে শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদীগুলো। কয়েকশো বছর ধরে জার্মানি, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের অর্থনীতির অন্যতম স্তম্ভ রাইন নদী, কিন্তু চলতি সপ্তাহের শেষের দিকে জাহাজ চলাচলের অযোগ্য হয়ে পড়তে চলেছে এর একটি প্রধান পয়েন্ট। মধ্য ইউরোপের সঙ্গে কৃষ্ণ সাগরের সংযোগ ঘটানো দানিউব নদীর পানিও দ্রুত কমে যাচ্ছে। এর ফলে ইউরোপের জ্বালানি শস্যসহ অন্যান্য বাণিজ্য হুমকির মুখে পড়েছে। ইউরোপের অভ্যন্তরীণ জলপথ নেটওয়ার্কের প্রাণ রাইন নদী। প্রায় 800 মাইল দীর্ঘ নদীটি সুইজারল্যান্ডের পার্বত্য এলাকায় উৎপত্তি হয়ে অন্তত ইউরোপের 6টি দেশের ভেতর দিয়ে উত্তর সাগরে গিয়ে পড়েছে। খালের মাধ্যমে এর সঙ্গে সংযোগ ঘটেছে দানিউব নদীরও। জার্মানির পরিবহন ব্যবস্থার জন্য রাইন নদী খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পানির স্তর কমে যাওয়ায় বন্ধ হওয়ার পথে জাহাজ চলাচল।
আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, তার উপর রাশিয়া থেকে আমদানি বন্ধ করে দিয়েছে জার্মানি। এর মধ্যে নদীপথ বন্ধ হয়ে গেলে দেশটির বিদ্যুৎ উৎপাদকরা যে ভয়াবহ সংকটে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। শুধু জার্মানি নয়, গোটা ইউরোপেই ছড়িয়ে পড়েছে রাইন সম্পর্কিত সমস্যা। সুইজারল্যান্ডের জলবিদ্যুৎ উৎপাদন 2017 সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ঘাটতি মেটাতে জ্বালানির মজুদ ব্যবহার করতে হচ্ছে দেশটিকে। একই কারণে নেদারল্যান্ডসে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। এতে বেশ কিছু এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে, ইউরোপের নদী ও খালগুলো সেখানকার বাসিন্দাদের জন্য বছরে অন্তত 1 টন মালামাল পরিবহন করে এবং এই অঞ্চলের অর্থনীতিতে প্রায় 8,000 কোটি মার্কিন ডলার অবদান রাখে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে এমনিতেই মারাত্মক জ্বালানি ঘাটতিতে ভুগছে ইউরোপ। এর মধ্যে নদীগুলোর নাব্য সংকট তাদের জন্য আরও বড় বিপদ ডেকে এনেছে। ইতিহাসের ভয়াবহতম খরার কারণে ফ্রান্সের বেশিরভাগ অংশে পানি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। দেশটির 100টির বেশি পৌরসভায় এখন ট্রাকের সাহায্যে খাবার পানি সরবরাহ করা হচ্ছে। নদীর পানির উষ্ণতা বেড়ে যাওয়ায় তা দিয়ে ফ্রান্সের পারমাণবিক চুল্লিগুলো শীতল করা সম্ভব হচ্ছে না। এ কারণে চলতি সপ্তাহে 5টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে নদীতে গরম পানি ছাড়ার অনুমতি দিয়েছেন ফরাসি নীতি নির্ধারকরা, যা তাদের পরিবেশগত মানদণ্ডের বিরোধী। ইতালির মোট কৃষি উৎপাদনের প্রায় 30% হয় পো নদীর উপত্যকা। তবে পানির স্তর 70 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় ওই অঞ্চলে ভুট্টা, সূর্যমুখী সহ সব ধরনের শস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বুলগেরিয়া, রোমানিয়া ও সার্বিয়ায় দানিউব নদীতে জরুরি ভিত্তিতে ড্রেজিং কার্যক্রম চলছে। চ্যানেলগুলো উন্মুক্ত হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে অসংখ্য জাহাজ। রবিউল ইসলাম আওলাদ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।